নমস্কার, আমি অভিজিৎ। 22শে ডিসেম্বর আমাদের অভিযান ছিল করুণাময়ী থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে, যেখানে আমরা পুলিশের নিষ্ঠুরতা আমরা দেখেছি, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখিয়েছে। এমনকি আমাদের সহকর্মী শিক্ষাকর্মী যাদেরকে শুধু পুলিশরা নিয়ে যাচ্ছে তাই না, মহিলা পুলিশে পর্যন্ত মারধর করছে, এগুলো আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পেয়েছি। আমি জানি না এর এগেনস্টে কিছু হবে কি হবে না জানি না, কিন্তু আমাদের আওয়াজটা সবসময় এর বিরুদ্ধে থাকবে এবং আমাদের সঙ্গে যে অন্যায়টা হচ্ছে এই অন্যায়ের প্রতিবাদ আমরা সারা জীবন করব, যতদিন করা সম্ভব, যতদিন পর্যন্ত আমরা জাস্টিস না পাচ্ছি। যদিও জাস্টিস জিনিসটা অ্যাকচুয়ালি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে আমাদের পশ্চিমবাংলা হাইকোর্ট থেকে কখনো জাস্টিস পাওয়া যায় না। আর আপনি যদি সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে এত পরিমাণে অযোগ্য যারা বিচারপতি এবং সঙ্গে অযোগ্য লয়ার এত পড়ে যাচ্ছে, শুধুমাত্র টাকা ইনকামের একটা পন্থা অবলম্বন করে মানুষের জীবনটাকে নষ্ট করে দিতে পিছু পাওয়া হয় না। আমরা সবসময় দেখেছি এই বিষয়গুলো। আমি নর্মালি কথা বলছি, আপনি দিল্লি হাইকোর্টে যখন স্ট্রিট ডগের একটা রায় দিল, যেখানে বলল যে স্ট্রিট ডগ ফলে জলতঙ্ক রোগ এই হ্যান ত্যান বাড়ছে, সেখানে স্ট্রিট ডগদের পুরোপুরি মুছে দেওয়ার জন্য কথা বললো, মানে দিল্লি থেকে পুরোপুরি সই দিতে, মানে কোনো সলিউশন বের করতে পারছে না। এই অযোগ্যতার ক্ষেত্রে এইটাই তো মাপকাঠি, যে আপনি যখন কোনো সলিউশন না বের করতে পারেন, আপনি এরকমভাবে একটা রায় দিয়ে দেন, যেটি সুপ্রিম কোর্টে গিয়েও বহাল হয়ে গেল পরবর্তী। কারণ দুটো জায়গাতেই সেম এইগুলো হচ্ছে ঘুণে ভরা একটা সমাজের মধ্যে ঘুণ ধরে গেছে এইগুলো। মানে এখানে টাকা পয়সার খেলা দিয়ে এরা এরকম উচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে, পর্যায়ে গিয়ে তারা এরকম রায় দিচ্ছে, এটাই স্বাভাবিক। এর বিরুদ্ধে আমরাই আবার প্রোটেস্ট করছি। এবার আপনি একটা জিনিস দেখুন, মানে ওটা মানে আমাদের যখন 2016 সালে প্যানেলটা ক্যান্সেল করে দিল, যদিও ক্যান্সেল করার প্রয়োজন ছিল না, আরও তদন্ত এগিয়ে কিছু সিবিআই অযোগ্য তো ডিটেক্ট হয়ে গেছিলো, তাদেরকে বাদ দিয়ে আবার তদন্ত চালিয়ে যদি কিছু অযোগ্য থাকে তাদেরকে বাদ দিয়ে দিলেই হয়ে যেত, তাহলে কোনো সমস্যা নেই। এবং যে ভ্যাকেন্সি মানে ক্রিয়েট হবে, তাতে যারা নতুন ছেলেমেয়েরা, তাদের আপনি সুযোগ দিয়ে দিন, তাহলে সমস্যা মিটে যেত। কিন্তু তারা সেটা করলো না, কারণ এইটা করলে তার রাজনৈতিক স্বার্থ পূর্ণ হবে না। এবং কিছু লয়ারও আছেন, যারা অ্যাডভোকেটও আছেন, তাদেরও স্বার্থ কিন্তু পূর্ণ হবে না, কারণ তাদের পকেটটা গরম হবে না। যদি সলিউশন আমি বেরই করে দিই, তাহলে তো তারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তারা মুভ করবে না। আর যতক্ষণ পর্যন্ত মুভ না করবেন, তারা টাকা ঢালবে না। আর টাকা যতক্ষণ পর্যন্ত না রাখবেন, তাদের পকেট গরম হবে না। শুধুমাত্র এর জন্যই এদের চলছে। আসল কথা, বিচারকদের মাইনে তো কন্টিনিউয়াসলি হয়ে যায়, সুতরাং কোনো অসুবিধা নেই। যারা অ্যাডভোকেট আছে তাদের টাকা কামাই করতে দাও, শুধু তারা টাকা কামাই করবে, মানে বিচারের নামে তারা বিচার ধাজিয়া উড়িয়ে দেবে। তো অযোগ্য জিনিসটা মানে পুরো রন্ধ্রে রন্ধ্রে ভরে আছে, পশ্চিমবঙ্গে তো ভরে যাচ্ছে। মানে বিগত দিনগুলোতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কত ইন্ডাস্ট্রি চলে গেছে, এটার কোনো ঠিক নেই। সরি, মানে আপনি যদি লক্ষ্য করেন, মানে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যে এতটা পিছিয়ে আছে, যেখানে আর কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছেন, যে রায়টা দিয়েছেন, মানে এদের জিওগ্রাফিক্যালিও নলেজ নেই। এরা একটা পাহাড়কে, মানে ভারতবর্ষের সবচেয়ে পুরনোতম পাহাড়, মানে আরাবল্লী যে পর্বতশৃঙ্গের জন্যে, মানে ওইদিকে রাজস্থানের ওইদিকে মরুভূমি আটকে আছে, এইদিকে আসতে দিচ্ছে না, ফলে এইদিকে মানুষ বসবাস করতে পারছে। ওই আরাবল্লী পর্বত 100 মিটারের, মানে প্রায় 350 ফুট, এর নিচে যেগুলো থাকবে সেগুলো সব ভেঙে দাও। মানে ঝাড়খণ্ড সাইডে পুরোপুরি মাইনিং করে যত কিছু খনিজ দ্রব্য সব তুলে নিয়ে চলে গেছে, তাতে এনাদের কোনো ঘুম ভাঙছে না। এবার অত বড় একটা পাহাড়, এটাকেও পুরো নষ্ট করে দেয়, তাদের কোনো আসে না। তারা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হোক, তারা জিওগ্রাফিক্যাল, তাদের নলেজই তো নেই। তারা এরকম রায় দেবে, এটাই স্বাভাবিক। তাদের বায়োলজিক্যাল নলেজ নেই যে একটা ছেলে বিগত 7-8 বছর পর কী করে পরীক্ষা দেবে, তাকে সারা জীবন ধরে তাকে সেম মেরিটে থাকতে হবে, মানে এরকম চিন্তাভাবনা। এখন ভারতবর্ষের আরেক বিচারপতি বলে দিচ্ছে যে, মানে নতুন যিনি বিচারপতি, মানে প্রধান বিচারপতি পদে, তিনি বলছেন যারা যোগ্য আছে তারা আবার পরীক্ষায় চাকরি পেয়ে যাবে। আরে ভাই, যারা যোগ্য আছে সারা জীবন ধরে কি তারা পড়বে নাকি? তারা একসময় পড়াশোনা ছাড়বে না, সরকারি চাকরি পাওয়ার পর সারা জীবন ধরে পড়বে। আর আপনি এমন একটা সাড়া দিচ্ছেন যার জন্য তারা কোনো মানে দোষই করেনি। তো আপনি বলছেন যে যারা যোগ্য আছে তারা আবার চাকরি পেয়ে যাবে। মানে এরকম টাইপের বিচারপতিদের প্রতি আমি ধিক্কার জানাই। মানে এরকম টাইপের বিচারপতি থাকাচ্ছে না থাকা ভালো। এরা টাকা দিয়ে এই পদে আসছে এবং এই পদের যে ফেসিলিটিগুলো নিচ্ছে এবং তার রাজনৈতিক কেরিয়ারটাকে চমকে তারা চলে যাচ্ছে। এটাই হচ্ছে ভারতবর্ষের বিচার ব্যবস্থার নগ্ন রূপ। এই বিচার ব্যবস্থা আম্বেদকর স্যার কখনো করে যাননি। একটা এত বড় সংবিধান লিখে গেছে, আপনি
আমাদের যেসব স্বাধীনতা সেগুলো হরণ করছেন, এই করার জন্য আপনারা চেয়ারে বসেনি, আপনারা বিচার করতে এসছেন। আমি জানি না কবে একজন সুস্থ মাথার মস্তিষ্কে বিচারপতি আছে যিনি বুঝবেন সমস্ত কিছু ঘটনা এবং প্রকৃতি মানুষের জন্যে কাজ করবেন। ফোর্থ পিলার বলা হয় মিডিয়াকে, আর মিডিয়াগুলোও তেমনই করছে, মানে যেখানে টিআরপি যাবে সেখানেই থাকবে। তো সেখানে আপনারা কিছু বলেনি, ওটা প্রাইভেট যারা আছে তারা মেনটেন করছে, তারা যেমন হয় করবে, কিন্তু যারা সরকারি অ্যাঙ্গেলে আছে, যারা সংবিধানের একটা বডি, তারা তো অ্যাটলিস্ট বিচার করবে। মানে আরাবল্লী পর্ব পুরো ভেঙে উড়িয়ে দিল খুবই ভালো কথা। মানে ওইদিকে পরবর্তী নিজেরা তো এসি রুমে থাকবে, নিজেরা এসি ঘরে থাকবে, সমস্ত কিছু থাকবে। মানে আরাবল্লী ওখানে সমস্ত কিছু খনন কার্য হবে, পুরো পর্বত ভেঙে দেবে, পুরো মানে কি বলবো, পুরো নষ্ট করে দেবে। এবং আরব সাগর থেকে যে মৌসুমী বায়ুটা যাবে, সেই মৌসুমী বায়ুটা পরবর্তী সময় কোথাও বাধাপ্রাপ্ত হবে না। এবং যদিও দিল্লিতে একসময় বৃষ্টিপাত হতো, পরবর্তী সময় আরও হবে না। ওখানে সিনটেক্সুয়াল ব্যান্ডের জন্য হালকা হতো, সেটাও হবে না পরবর্তী সময়। এবং ওই ধুলিকণা বালুকণা নিয়ে গিয়ে সোজাসুজি হিমালয়ের মধ্যে আটকে দেবে। এবং হিমালয় আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত পার্টিকেলগুলো যখন হিমালয় বরফের সঙ্গে মিশবে তখন এইগুলো দেখবেন বাদাম সবসময় বালির মধ্যে ইয়ে করে, কারণ বালি বেশি গরম হয়। তো এই বালিগুলো যখন ওখানে মানে বালিগুলো গরম করে হিমালয় পুরোপুরি মানে জলগুলো গড়িয়ে দেবে হিমালয় গেছে, মানে পুরোপুরি ভারতবর্ষকে নষ্ট করার পর থেকে। এবং পরবর্তী সময় আরও 10 বছর পরে দেখবেন এরকমই একজন বিচারপতি এসে এটাকে ব্যান লাগিয়ে দেবে যে এটা করাবে না, উনি যা বলেছিল ভুল ছিল। মানে কি চলছে ভারতবর্ষে আপনি একবার চিন্তা ভাবনা করুন। একটা হিমালয়, মানে আরাবল্লী হিমালয় বলছে আপনারা ভেঙে দিয়ে আপনারা ওখানে রিসর্ট করুন, এই করুন, পরবর্তী সময় ওখানে তাই হবে। প্রাইভেটের যে সমস্ত যে ল্যান্ডলর্ডরা আছে তারা তো তাই করবে, তারা তো পয়সা বানানোর জন্য তারা করছে। আপনারা এগুলো বুঝতে পারছেন না, কারণ পুরোপুরি সেটিং ওয়াইজ ঘুরে ফিরে টাকা পয়সা ঠিক ঘরে চলে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি একজন বিচারপতির বাড়িতে আগুন লেগেছে, কত কোটি কোটি টাকা পাওয়া গেছে। শুধু এরকম একটা বিচারপতি আছে, এই সমস্ত বিচারপতি রিটায়ার হয়ে যাচ্ছে। আমি জানি না তারা কত টাকার মানে কারা কত টাকা পাচ্ছেন। এর বিরুদ্ধে যখনই প্রতিবাদ করতে যাবে কেউ, তখন পুলিশ নামিয়ে দেবে, মানে পুলিশ নামিয়ে অত্যাচার করবে, পেটাবে, সাধারণ মানুষকে ধরে জেল নিয়ে যাবে। এবং একটা শ্রেণীর মানুষ, ভারতবর্ষের মধ্যে ইনকাম ইনইকুয়ালিটি তো আছেই, কারণ ভারতবর্ষের যত বড় লোক আছে সবচেয়ে বেশি ভারতবর্ষে আছে, এবং পয়েন্ট সামথিং % টাকা ওই বড় লোকদের আন্ডারে রয়েছে। এবং এই বিচারপতিরাও জানে যত টাকা আমাদের কামাতে হবে আমরা কামিয়ে নিয়ে তো আলটিমেটলি রিটায়ার হয়ে যেতে হবে। আর ভার্মে যাক সমস্ত কিছু, কোনো কিছু প্রয়োজন হয় না। আমরা যখন বিচারের আশায় যখন রাস্তায় ধর্ণা কর্মসূচি করছি তখন আমরা দেখেছি কী হচ্ছে। আর বিচারের নামে এই সমস্ত অ্যাডভোকেটরা কী করছে এগুলো দেখাই যাচ্ছে। মানে ডেটের পর ডেট নিচ্ছে, সময়ের পর সময় কাটাচ্ছে, কোনো অসুবিধা নেই। এরা পরীক্ষা দেবে, কবে আদৌ পরীক্ষা হবে তার কোনো ঠিক নেই। তো এরকমভাবেই চলছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। পরবর্তী সময় আমি এই নিয়ে আরাবল্লী বা অন্যান্য বিষয় নিয়ে আমি ডিটেল ভিডিও আনবো। তো সত্যি লজ্জাজনক বা ধিক্কার জানাই এই সমস্ত বিচারপতিদের, যারা যোগ্য হওয়া সত্ত্বেও, মানে আমরা যারা যোগ্য আছে এই যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের ওপরে এমন একটা চোরের বা অযোগ্যের তকমা লাগিয়ে দিল। আমি তো বলবো এর চেয়ে ভালো হতো যদি এদের সবাইকে অযোগ্য বলে ডিক্লেয়ার করে দিত, যে না 2016-তে যারা আছে পুরো প্যানেলটাই অযোগ্য। মানে তাদেরকে কোনো রকম সাজা দিল না, মানে চেয়ারম্যান থেকে শুরু করে আরও যারা অ্যাকচুয়ালি টাকা খেয়েছে, কোনো নেতা কোনো চেয়ারম্যানরা কাউকে সাজা দিল না। সাজা দিয়ে দিল কাদের না, অযোগ্য শিক্ষাকর্মীদের, তাদেরকে সাজা দিয়ে দিল। এবং যারা শিক্ষক তারা তো বর্তমানে মাইনে পাচ্ছে, স্কুলে যাচ্ছে, অর্থাৎ পরীক্ষা পাস করতে যায় না পরবর্তী সময় কী হবে। কিন্তু যারা অযোগ্য শিক্ষক না তাদেরকে যেতে যাবে না স্কুলে, তার কারণ তাদের মধ্যে বেশি টাকা কেলেঙ্কারি হয়েছে। ভাই এটা তো আমি আগেও বলেছি, কেন হবে এটা স্বাভাবিক ব্যাপার। মানে রাস্তায় একটা ভ্যানলা পানলাকে জিজ্ঞাসা করলো, তারা বলে দেবে এটা কেন হয়েছে। সবার তো বিএড করা থাকে না, সবাই মাধ্যমিক আর 8 পাস, তাই জন্য এদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে পার্টি ক্যাডারদের সবচেয়ে বেশি ঢুকিয়েছে। এটাই তো স্বাভাবিক ব্যাপার। এইটুকু বুঝতে আপনাদের সমস্যা হয়, আপনারা এমন একটা রায় বের করেন যে রায়তে শুধুমাত্র কিছু লোককে খুশি করার জন্য রায় আপনারা বের করেন। আর যারা অ্যাডভোকেট আছে নিজেদেরকে মনে করেন যে আমরা ভালো কাজ করছি, আপনারা মানে কি আর বলবো, মানে কোনো মুখের ভাষা হয় না। আপনারা এতটা পরিমাণে জঘন্য ব্যক্তি এবং আপনারা এত জঘন্যতম কাজ করছেন, মানে মানুষকে মানে বিচার দেওয়া তো দূরে থাক, নিজের পকেট ভরানোর কাজ করে যাচ্ছেন। মানে কোনো একটা অ্যাডভোকেটকে আমি শুনলাম না আমি কেস নেবো পুরোপুরি ফ্রিতে,
তারা মোটামুটি গেলেই 20,000 50,000 টাকা তারা ডিমান্ড করে বসে। আর সুপ্রিম কোর্টে গেলে তো বাদই দিই। মানে সংসার চালানোর জন্য ভালো পন্থা খুঁজে পেয়েছেন। মানে কারো পেটে লাথি দিয়ে কীভাবে সংসার চালাতে হয় আপনারা ভালো করে জানেন। যে এই সমস্ত বিচারপতি, এই সমস্ত অ্যাডভোকেট এবং এই সমস্ত অযোগ্য বিচারপতি অ্যাডভোকেটদের আমার তরফ থেকে এবং আমাদের সবার তরফ থেকে অত্যধিক ধিক্কার, এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পিণ্ডদান করেছে। আপনাদের একটু লজ্জা হওয়া প্রয়োজন, এবং আপনারা ভাববেন না যে এই করে আমাদের যে আন্দোলনটা থেমে গেছে। পরবর্তী সময়ে আমরা আবার আন্দোলনে নামবো, এবং এর চেয়ে ভয়ঙ্করতম পরিণতি হতে পারে আন্দোলনে। নমস্কার।